না বিশ্বনাথ বাবু, যদি ব্যাপারটা পুলিশের আওতায় সাধারণভাবে সমাধান করা যেত তাহলে তো আমি তাই করতাম। তার জন্য আপনাকে বিরক্ত করতাম বলে কি আপনার মনে হয়? সে কথা নয়, তবে আপনি নিজেই যখন বলছেন ব্যাপারটা পুলিশের আওতায় নেওয়া যাবে না, তখন আমি কি করে? বিশ্বনাথ বাবু, আসলে তেমন কিছুই নয়। আপনি শুধু আমার সঙ্গে একবারটি চলুন, ভদ্রলোকের সঙ্গে একবার আপনি কথা বলে নিন। তারপর যদি আপনার সত্যিই মনে হয় যে ব্যাপারটা কিছুই নেই, তাহলে আমি আপনাকে আর কোনো রকম জোর করব না। কিন্তু গোটা ব্যাপারে ভদ্রলোক ভীষণ ভয় পেয়ে গেছেন। এবার পুলিশ পাহারা দেওয়ার মতো তেমন কিছু তো ঘটেনি, আমি সেটাও করতে পারছি না। বুঝতে পারছেন তো যে পুলিশ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তাই সেই সমস্ত কাজ ছেড়ে এটা তো সম্ভব হচ্ছে না। তাই আপনার কাছে আসা, আপনি যদি একবারটি যান। এতক্ষণ ধরে এক টানা মিস্টার রায় আর বিশ্বনাথ কথা বলে চলেছিল। এবার আমি না থাকতে পেরে বললাম, আচ্ছা বিশ্বনাথ, একটা কাজ করলেই তো হয়, চলো না আমরা একবার গিয়ে দেখে আসি ব্যাপারটা, অন্তত ভদ্রলোকের সঙ্গে একবার কথা তো বলে আসি, দেখি তার সমস্যাটা কি। তাতে আমার আপত্তি নেই, তবে তুমি তো জানোই একটা ব্যাপার নিয়ে আমরা এখন ব্যস্ত রয়েছি, তাই এই মুহূর্তে আমি অন্য কোনো ব্যাপারে মাথা ঘামাতে চাইছি না। দেখুন বিশ্বনাথ বাবু, ওই ভদ্রলোক আপনার কথা যদি না বলতো তাহলে বেশি কিছু হতো না, কিন্তু কথাই যখন বলেছে তখন আপনি একবারটি চলুন আমার সঙ্গে, তারপরে দেখা যাক না কি হয়। বিশ্বনাথ মিস্টার রায়ের অনুরোধে একসময় রাজি হলো। বিশ্বনাথ হরিদাকে ডেকে দুপুরের রান্না বসিয়ে দিতে বলল। তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। পথে যেতে যেতে মিস্টার রায় আসল ব্যাপারে অনেক কিছুই খুলে বললেন, তবে তাতে কোনো কিছুই বোঝা গেল না। ভদ্রলোক পুলিশের জিপ নিয়ে এসেছিলেন, সেই জিপে করেই আমরা দুজনে গেলাম। শহরের বাইরের দিকে ভদ্রলোকের বাড়ি, ছোট্ট একটা দোতলা ঘর। বাইরে গাড়ির শব্দ শুনে একজন কাজের লোক বাইরে এসেছিল, সেই আমাদের ঘরে নিয়ে গেল। একতলায় বসার ঘরে আমরা পাশাপাশি বসেছি। কাজের লোকটি আমাদের চায়ের ব্যবস্থা করতে ভেতরে গিয়েছে, এমন সময় ওপরের সিঁড়ি দিয়ে নেমে এলেন একজন বয়স ৪৫ কিংবা তার চেয়ে একটু বেশি বয়সের ভদ্রলোক। গায়ের রং ফর্সা, কাঁচা পাকা চুল, মোটা একটা গোঁফ রয়েছে। তার বয়স প্রথমে দেখে ৪৫-৪৬ মনে হলেও পরে জেনেছিলাম তার বয়স আরও বেশি। ভদ্রলোক নিচে নেমে মিস্টার রায়কে দেখে বললেন, মিস্টার রয়, আপনি তাহলে বিশ্বনাথ বাবুকে সঙ্গে করে নিয়ে এলেন। আমি জানতাম আপনার সঙ্গে তার পরিচয় বেশ ভালো, তাই তো এই কাজটা আপনিই করতে পারবেন। আশা করি বিশ্বনাথ বাবুকে আপনি সবটা খুলে বলেছেন। আপনি আমায় চেনেন? আপনাকে কে না চেনে বলুন তো? আপনার মতন একজন মানুষকে চেনে না এমন লোক বোধহয় এই শহরে খুবই কম আছে। আমি কিন্তু আপনার বেশ কয়েকটা কেসের ব্যাপারে যথেষ্ট খোঁজ খবর রেখেছি। আর তাছাড়া ওই পুলিশের উপরে আপনি যে জোড়া খুনের তদন্ত করলেন, তারপর থেকে তো আপনার কথা আরও অনেকেই জানে। তবে একটা বিশেষ প্রয়োজনে আমি আপনাকে ডেকে পাঠিয়েছি। আমি সরাসরি আপনাকে ডাকতে পারতাম, কিন্তু আমার মতো একজন সাধারণ সামান্য মানুষের ডাকে আপনি আসবেন কিনা সেটাই আমি বুঝতে পারছিলাম না। আসলে ব্যাপারটা তেমন নয়, আপনি ভুল ভাবছেন অতীন্দ্রবাবু। আপনি আমার নাম জানেন? মিস্টার রায় যেটুকু বলেছিলেন তাতেই আপনার নামটা জানা হয়েছে। যতদূর মনে হয় আপনি আপনার কাজ থেকে অবসরে রয়েছেন। যতদূর মনে হচ্ছে আইনের কোনো কাজের সঙ্গে আপনি যুক্ত ছিলেন। বিশ্বনাথবাবু, ব্যাপারটা আপনি কি করে জানতে পারলেন তা বলতে পারবো না। তবে সত্যি বলতে আমি এক সময় একজন উকিল ছিলাম, তবে বেশ কয়েক বছর আগে আমি সেই কাজ থেকে অবসর নিয়েছি। তবে সেই সব অন্য ব্যাপার। আপনাকে যে কারণে ডাকা সেটাই আপনাকে বলতে চাই। আপনি বলুন অতীন্দ্রবাবু, আপনার সমস্যার কথা আমরা শুনব। চা এসেছিল। চায়ের কাপ শেষ করে অতীন্দ্রবাবু কাজের লোকটিকে পাশের ঘরে চলে যেতে বলল। তারপর বলতে শুরু করলেন, বিশ্বনাথবাবু, আমি একসময় উকিল ছিলাম, সে কথা আপনাকে আগেই বলেছি আমি। তবে উকিল হিসাবে কাজ করার সময়
মাঝে মাঝে আমাদের অনেকের শত্রু হয়ে উঠতে হয়। বুঝতেই পারছেন, কাউকে কোনো কেসে জিতিয়ে দেওয়া মানে অন্য কাউকে হারিয়ে দেওয়া। তাতে প্রতিপক্ষের শত্রু হয়েই গেলাম। এবার অতি সাধারণ ক্ষেত্রে সবাই এই সমস্ত কিছু মনে রাখে না। সবাই গোটা ব্যাপারটাকে আইনের জটিলতার মধ্যে দিয়ে এমনভাবেই দেখে যে আইনের পক্ষপাতিত্ব করা মানুষগুলো মাঝে মাঝেই দোষী হয়ে যায় তাদের কাছে। দোষী মানুষেরা যেমন আদালত থেকে বেকসুর খালাস হয়ে যায়, তেমন নিরপরাধ মানুষেরাও আদালতের, উকিলের, জজ সাহেবের আইনে মারপ্যাচের মধ্যে আটকেও যায়। এই সমস্ত ব্যাপার আপনাকে নতুন করে বলার মতো কিছু নেই, আপনি আশা করি সবই জানেন। জানি, তবে তারপরেও আপনার যতটুকু বলার ইচ্ছা হচ্ছে আপনি বলতে পারেন, কারণ আপনার কথার মধ্যেই আপনার সমস্ত সমস্যা আমরা খুঁজে পাব। উকিলের পেশা আমি প্রায় বছর 5 আগে ছেড়ে দিয়েছি। আমার অন্তত অন্য কোনো কারণ নেই। আসলে আমার হার্টের সামান্য সমস্যা হয়েছিল, সেই কারণেই আমায় এই কাজ ছেড়ে দিতে হয়। তবে মনে করতে পারেন কাজটা আমি ইচ্ছে করেই করেছি। বিশেষত মাসখানেক আগেই কিংবা তার আগের সময় থেকেই একটা অদ্ভুত সমস্যা হচ্ছে। আমার টেলিফোনে মাঝে মাঝে কেউ ফোন করে আমায় হুমকি দিচ্ছে। আমি বাড়ির বাইরে সচরাচর যাই না। আমার বাড়ির একটি মাত্র কাজের লোকই আমার সমস্ত রকম কাজ করে। বুঝতেই পারছেন, আমার বেশি কাউকে প্রয়োজন হয় না। আমি তাকে নিয়ে বেশ ভালোভাবেই এই 5টা বছর কাটিয়ে দিয়েছি। এই মাসখানেক আগে থেকে এই অদ্ভুত সমস্যাটা হচ্ছে। টেলিফোনে উড়ো একটা হুমকির খবর এসেছে ভেবে প্রথমে ব্যাপারটা থেকে সম্পূর্ণ মন উঠিয়ে দিয়েছিলাম। কিন্তু একদিন বাজার থেকে ফেরার সময় আমার কাজের লোকটিকে হুমকি দিয়ে আমাকে সাবধান থাকার কথা বলে কেউ। তারপরেই বুঝতে পেরেছিলাম কেউ আমাদের ওপর নজর রেখে চলেছে। শুধু আমার ওপর নয়, আমার কাজের লোকটির ওপরেও সে নজর রেখেছে এবং সে চাইলেই যে কোনো সময় আমাদের যে কোনো রকম ক্ষতি করে ফেলতে পারে। প্রথমে ব্যাপারটা আমি নিজে নিজে ভেবে মন থেকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তারপরে মাত্র 4 দিন আগে ব্যাপারটা ঘটে যায়। আচ্ছা অতীন্দ্রবাবু, আপনার যে টেলিফোনগুলো এসেছিল সেগুলো কি একই জায়গা থেকে এসেছিল? অন্তত টেলিফোনগুলোর কথা শোনার সময় আপনি আশেপাশের কিছু নিশ্চয়ই শুনেছেন। আপনি একজন উকিল, আপনার চোখ, কান সমস্ত কিছুই বেশি তীক্ষ্ণ। উকিলের কাজ থেকে আপনি অবসর নিতেই পারেন, কিন্তু অভ্যাস তো সহজে বদলে ফেলেননি নিশ্চয়ই। না, আমি কোনো কিছুই ভুলিনি। আর প্রত্যেকটা টেলিফোন আসার সময় একটা ব্যাপার আমি বুঝতে পেরেছিলাম, প্রতিটা টেলিফোন অন্যান্য কোনো জায়গা থেকে করা হচ্ছে। এদের মধ্যে কারোর সাথে কোনো সম্পর্ক নেই। যাতে আমি সহজে কিছু বুঝতে না পারি, তার জন্যই সম্ভবত এই ব্যবস্থা। তার মানে অপরাধী জানতো যে আপনি ব্যাপারটা ধরে ফেলতে পারবেন, তাই সে ইচ্ছে করেই অন্যান্য নাম্বার থেকে আপনাকে টেলিফোন করেছে। কিন্তু 4 দিন আগে যে ব্যাপারটা ঘটেছিল সেটা? 4 দিন আগের ব্যাপার। সন্ধ্যের দিকে একটু ঘর থেকে বাইরে বেরিয়ে বাড়ির সামনে বারান্দার কাছে এই একটু ঘোরাঘুরি করছি। মানে বাড়ির বাইরের উঠোনে কাছে এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করি, না হলে সারাদিন তো সেই বাড়িতেই থাকা হয়, আর ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়। রাতের বেলা বাড়িতে বসে একটু পড়াশোনা করি। তাই 3 দিন আগে, না ওই 4 দিন আগে এমনভাবে উঠোনের কাছে ঘোরাঘুরি করছি, এমন সময় পাঁচিলের কাছে কেউ যেন এসে দাঁড়ালো। আমি প্রথমে ভাবলাম এই পথে তো অনেকেই হেঁটে যায়, তেমনই কেউ হবে হয়তো। সেটা ভেবে নিজের মতো হাঁটতে শুরু করেছি। এমন সময় কিসের একটা শব্দ শুনে সামনের দিকে তাকালাম, আর সঙ্গে সঙ্গে দেখলাম একজন একটা খোলা ছুরি হাতে দাঁড়িয়ে আছে। তখন চাঁদের আলো ছিল। সেই চাঁদের আলোয় তার হাতের ছুরিটা চকচক করে উঠল। আমি তার দিকে তাকাতে দেখতে পেলাম তার গোটা মুখে একটা কাপড় জড়িয়ে রাখা। তার চোখ দুটো শুধুমাত্র দেখা যাচ্ছে। পরে বুঝতে পেরেছিলাম ওটা আসলে একটা মুখোশ। বাচ্চাদের যেমন মুখোশ পাওয়া যায় না,
বাচ্চারা সেই মুখোশ পরে, মানে বুঝতেই পারছেন, তেমনই মুখোশ মনে হলো ওটা দেখে। ছুরিটা যেন সে আমার দিকেই দেখাচ্ছে, আর তারপরেই তার গলা শুনতে পেলাম। বিশ্বনাথ এইখানে অতীন্দ্রবাবুকে থামিয়ে দিয়ে বলল, টেলিফোনে যে গলা শুনতে পেয়েছিলেন আর সেদিন যে গলা শুনতে পেয়েছিলেন, দুটো গলা কি একই? অতীন্দ্রবাবু সামান্য হাসলেন, তারপর চায়ের কাপটা টেবিলের ওপরে নামিয়ে রেখে বললেন, আমি জানতাম আপনি এই প্রশ্নটাই করবেন। টেলিফোনে আর সামনাসামনি গলা যদিও একটু আলাদা বলে মনে হয়, তবু আমার কেমন জানি মনে হলো এই গলাটা তারই ছিল, আর সে আশেপাশেই কোথাও আছে। সঙ্গে সঙ্গে আমি কাজের লোক রঘুমোহনকে ডাকলাম। রঘুমোহন আস্তে আস্তে সে সেখান থেকে পালিয়ে গেছে। তারপরও রঘুমোহন আশেপাশে খানিকটা ঘুরে দেখে এসেছে কেউ কোথাও নেই। কিন্তু বিশ্বনাথবাবু, যে আমার বাড়ির কাছ পর্যন্ত এভাবে আসতে পেরেছে, সে যে কোনো সময় যে আমার বাড়িতে এসে ঢুকবে না, তার নিশ্চয়তা কোথায় বলুন তো? এদিকে আমি চাইছি পুলিশ পাহারার ব্যবস্থা করতে, কিন্তু অতীন্দ্রবাবু সেটা তো নিতেই চাইছেন না। এই কথায় আমিও একটু অবাক হলাম। এতক্ষণ ধরে সব কথাই শুনে চলছিলাম, এবার বললাম, আচ্ছা অতীন্দ্রবাবু, আপনি পুলিশের সাহায্য নিতে চাইছেন না কেন? মানে পুলিশের পাহারার যদি ব্যবস্থা করা যায় তাহলে? দেখুন, আসলে আমি গোটা ব্যাপারটাকে এভাবেই সকলকে জানাতে চাইছি না, কারণ আমার ঠিক মনে পড়ছে না আমার সঙ্গে কারোর এমন শত্রুতা রয়েছে কিনা যে কারণে সে আমায় এভাবে ভয় দেখাতে কিংবা খুন করার হুমকি দিতে পারে। যে ব্যাপারে আমি নিজেই নিশ্চিত নই, সে ব্যাপারে পুলিশকে আমি কী বা বলবো বলুন তো? মিস্টার রায়ের সঙ্গে আমার সামান্য পরিচয় রয়েছে, আর সেই পরিচয়ের খাতিরেই আমি তাকে আপনার কথা বলেছিলাম। এখন ব্যাপারটা হলো, রঘুমোহন সকালের দিকে একবার বাড়ির বাইরে যায় বাজার এবং বিভিন্ন কাজের জন্য। এছাড়াও বাইরের যে কোনো কাজে তাকে বাইরে যেতেই হয়। তখন আমি বাড়িতে একাই থাকি। আমার বাড়িটাও এই রাস্তার শেষের দিকে একেবারে, দেখতেই তো পাচ্ছেন। যদি কেউ আক্রমণ করে তাহলে... বিশ্বনাথ এতক্ষণ চুপ করে সমস্ত কথা শুনছিল। কিছু একটা ভেবে সে হঠাৎ বলল, আপনার কি মনে হয় ওটা কে হতে পারে? আমার তো তেমন কিছুই মনে হয় না। আমি জ্ঞানত কারোর এমন কোনো ক্ষতি করিনি যার জন্য কেউ আমায় খুন করতে চাইবে। কিন্তু যাকে আমি দেখেছি সে যে আমার জন্য এসেছিল এ ব্যাপারে কিন্তু আমি নিশ্চিত। তবে সে আমায় মারতে আসেনি, তখন সে আমায় কোনোভাবে ভয় দেখানোর জন্যই এসেছিল। যদি মারতে আসতো তাহলে হয় সে কিছু বলতো, না হলে আমায় দেখা দিয়ে হুমকি দিত। আর আমি যখন পাঁচিলের কাছাকাছি হেঁটে যাচ্ছিলাম তখনই আমায় আক্রমণ করার চেষ্টা করতে পারত। তার মানে আপনি বলছেন সে শুধু আপনাকে ভয় দেখানোর জন্য এখানে এসেছিল? কথাটা শুনতে অদ্ভুত মনে হলেও আসলে এটাই সত্যি। আর এই 4 দিন আগেই ব্যাপারটা ঘটে যাওয়ার পরে আমার কাছে কিন্তু তারপর থেকে আর কোনো টেলিফোনও আসেনি। এমনকি রঘুমোহন বাজারে যাওয়ার পরেও তার সঙ্গে এমন আর কিছু হয়নি। আমি রঘুমোহনকে ডাকছি, তার কাছে আপনি বাকি ব্যাপারটা ভালোভাবে জানতে পারবেন। রঘুমোহন এসে দাঁড়াতেই অতীন্দ্রবাবু তাকে বাজারে তার সঙ্গে ঘটে যাওয়ার ঘটনার কথা বলতে বলতে সে সমস্তটাই খুলে বলল আমাদের। সেই দিন বাজারে গিয়েছিলাম মাছ কিনতে, তা মাছ কেনা হয়ে গেছে, ফিরে চলে আসছি। এমন সময় দেখলাম বাজারে আমার পাশাপাশি একজন হাঁটছে। তবে আমার মনে হয়েছিল বাজারে তো অনেকেই এভাবে হাঁটে। আমি কিছু না মনে করে নিজের মতো ফিরছি, আলু কিনতে হবে, আরো অনেক কিছু কেনার ছিল। হঠাৎ করে লোকটা একদম আমার কাছে সরে এলো, তারপর আস্তে আস্তে বলে কিনা, তোমার বাবুকে সাবধান করে দিও, তার কাছে আর বেশি দিন নেই। কথা বলেই সে ভিড়ের মধ্যে কোথায় হারিয়ে গেল। আমি এতটাই অবাক হয়েছিলাম যে কিছু করব তার আগেই দেখতে পেলাম ভিড়ের মধ্যে সে মিলিয়ে যাচ্ছে। আচ্ছা, তাকে তুমি পেছন থেকে দেখতে পেয়েছিলে? তার উচ্চতা কিংবা তার মধ্যে এমন কিছু দেখতে পেয়েছিলে যা দিয়ে তাকে চেনা যায়? পেছন থেকে তো
তেমন কিছুই মনে হয়নি। অতি সাধারণ চেহারা, জামা কাপড়ও সাধারণ। সে একবারও পেছনে ঘুরে তাকায়নি। যে সময় ব্যাপারটা ঘটেছিল সে সময় তোমার আশেপাশে আর কেউ ছিল? আর তখন তুমি কি করলে? আমি আর কি করব, সেখান থেকে সামনে এগিয়ে গিয়ে আলু কিনলাম। বাজারের লোকটাকে সে কথা বললাম। সে বলল হয়তো কেউ মশকরা করেছে। এত কিছু শোনার পরে তো ব্যাপারটা মশকরা বলে মনে হচ্ছে না। কেউ যে নজর রেখে চলেছে সেটা তো সত্যি, কিন্তু সমস্ত কেসের পেছনেই তো একটা মোটিভ থাকা দরকার অতীন্দ্রবাবু। কেউ কেন শুধু শুধু আপনাকে ভয় দেখিয়ে কিংবা আপনার ওপর নজর রেখে আপনার এবং নিজের এতটা সময় নষ্ট করতে চাইবে? আমার মনে হয় লক্ষণ ভালো নয়, বিপদ হতে পারে। তা আপনি কি বলেন বিশ্বনাথবাবু? পুলিশের পাহারার ব্যবস্থা করে দিই? একটু সমস্যা হবে, তবে এখন তো মনে হচ্ছে সেটাই ভালো। না মিস্টার রায়, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এমন হলে অপরাধী কিন্তু দূরে দূরে থাকবে। খুব বেশি দিন তো আর আপনি এখানে পুলিশ রাখতে পারবেন না, তখন সমস্যাটা বাড়বে। তাছাড়া রঘুমোহন বাজারে যায়, অতীন্দ্রবাবুর ওপর আক্রমণ করার বদলে সে যদি রঘুমোহনকে আক্রমণ করে বসে? এটা আমিও ভেবেছি, তবে এখন কি করা যায় বলুন তো বিশ্বনাথবাবু? কয়েকটা দিন চুপ করে বাড়িতে বসে থাকুন। আপনার চেনাশোনা এমন কেউ আছে যার সঙ্গে আপনার সবচেয়ে বেশি সাক্ষাৎ হয়, কিন্তু কেউ আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে পারে বলে আপনার মনে হয়? আপনার শত্রু, বন্ধু, যে কেউ? অতীন্দ্রবাবু কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, না, ওকালতি ছাড়ার পর থেকে আর কারোর সঙ্গে তেমন দেখা সাক্ষাৎ তো আমার হয় না। যা ছিল তখনকার সময়। এখনও কোর্টে গেলে চেনাশোনা লোকেদের সঙ্গে দেখা সাক্ষাৎ ও ওই সামান্য কথাবার্তা হয়। আমার তো মনে হচ্ছে এই সমস্ত ব্যাপারের সঙ্গে আপনার ওই ওকালতি আর ওই কোর্টের ব্যাপারটা জড়িয়ে থাকতে পারে। কিন্তু সেটাও যদি হয় তাহলে এতদিন পরে কেন? অতীন্দ্রবাবু তো নিজে বললেন তিনি 5 বছর হলো ওকালতি ছেড়ে দিয়েছেন। তাহলে 5 বছর পরে কেউ তাকে এভাবে ভয় দেখাতে চাইবে কেন? ঘরের ভেতর সমস্ত কিছু চুপচাপ, যেন মনে হলো একটা সুচ পড়লেও শব্দ হবে। একটু পরে নিস্তব্ধতা ভেঙে বিশ্বনাথ বলে ওঠে, অতীন্দ্রবাবু, আপনার কেসটা আমি হাতে নিলাম, তবে এই মুহূর্তে যে কিছু করতে পারবো তার গ্যারান্টি দেব না, কারণ গোটা ব্যাপারটা বুঝতে আমার সময় লাগবে। আপনি কোন আদালতে কাজ করেছেন এবং আপনার সেই সময়ের আদালতে চেনাশোনা লোকেদের একটা তালিকা আমায় দিতে হবে। তারপরেই সমস্ত কিছু আমি দেখব। আর যদি এরপরেও দ্বিতীয়বার টেলিফোনটা আসে তাহলে তার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। এমনভাবে কথা বলার চেষ্টা করবেন যেন আপনি খুব ভয় পেয়েছেন এবং আপনি বুঝতে পেরেছেন কে আপনাকে টেলিফোন করেছে। অতীন্দ্রবাবু অবাক হয়ে তাকিয়ে রইলেন বিশ্বনাথের দিকে। আমরা উঠলাম। অতীন্দ্রবাবু বাড়ির বাইরে পর্যন্ত এলেন। পথে নেমে রায়বাবু বলল, তো বিশ্বনাথবাবু, বুঝতে পারলেন কিছু? না, তবে কিছু একটা হতে চলেছে, আর সেটার জন্যই আমার বেশ কিছু খোঁজ খবর নিতে হবে। এই কাজে আমার আপনার সাহায্য প্রয়োজন। আশা করি তাতে আপনার অমত হবে না। যেহেতু আপনি অতীন্দ্রবাবুর কেসটা আমার কাছে এনেছেন, সেহেতু এই কেসে আপনাকে আমার সঙ্গে থাকতে হবে। পুলিশ, আদালত, এই সমস্ত ব্যাপারে আপনার আমার সঙ্গে থাকাটা আমায় খুব সাহায্য করবে। মিস্টার রায় রাজি হলেন। আমাদের বাড়ির কাছে নামিয়ে দিয়ে মিস্টার রায় জিপ নিয়ে চলে গেল। ঘরে এসে টেবিলের ওপরে ধপ করে বসে পড়ে বিশ্বনাথ 2 হাতের মাঝে মুখ রেখে বলল, না, কিছুই বোঝা গেল না ব্যাপারটা, বুঝলে? যে এতটা সাহস করে তার বাড়ির কাছে পর্যন্ত আসতে পারে, সে আক্রমণ করলো না কেন? আমার কিন্তু মনে হয় সে অতীন্দ্রবাবুকে কিছু একটা বোঝাতে চাইছে। এমন কিছু একটা বোঝাতে চাইছে যেটা অতীন্দ্রবাবু হয়তো কোনোভাবে ভুলে গেছেন, কিংবা অতীন্দ্রবাবুকে অপরাধী কোনো একটা সংকেত দিয়ে কিছু একটা মনে করিয়ে দিতে চাইছে। 5 বছর তিনি বাড়ির মধ্যেই রয়েছেন, এখান থেকে কোথাও তিনি যাননি। তাই তার সঙ্গে যদি কোনো ঘটনা ঘটেও থাকে, সেটা তার আগের ঘটনা, অর্থাৎ অপরাধী 5 বছর পরে যে কোনোভাবে খুঁজে পেয়েছে এই অতীন্দ্রবাবুকে। সমস্ত কিছু মাথার মধ্যে কেমন যেন ঘুরতে লাগলো। কিছুই বুঝতে পারছিলাম না। তাছাড়া বিশ্বনাথ সত্যিই একটা কেসে জড়িয়েছিল।
সেই কেসেই তার সময় কাটতে লাগলো। দেখতে দেখতে প্রায় 4টে দিন কেটে গেল। একদিন সন্ধেবেলায় নিজেদের ঘরে বসে আছি, এমন সময় টেলিফোনটা বেজে উঠল। বিশ্বনাথ কি একটা কাজ করছিল, তাই ইশারায় আমায় টেলিফোনটা ধরতে বলতেই আমি এগিয়ে গিয়ে টেলিফোন ধরতে অপর প্রান্ত থেকে একটা অচেনা গলায় কেউ বলে উঠল, বিশ্বনাথবাবু বলছেন? আমি বিশ্বনাথকে ডাকতেই শেষে টেলিফোনটা ধরে বলল, হ্যাঁ বলুন অতীন্দ্রবাবু, কী ব্যাপার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? কখন হলো? এমন একটা ব্যাপার যে হবে সেটা তো আমি আন্দাজ করতেই পেরেছিলাম, কিন্তু দিনে দুপুরে ব্যাপারটা হয়ে গেল। আচ্ছা আপনি বাড়িতে থাকুন, আমরা আসছি। টেলিফোন রেখে বিশ্বনাথ বলল, অতীন্দ্রবাবুর বাড়ির কাজের লোক রঘুমোহনের ওপর হামলা হয়েছে। আমাদের এক্ষুনি একবার অতীন্দ্রবাবুর বাড়িতে যেতে হবে। কিন্তু রঘুমোহনের উপরে হামলা হলো কেন? অপরাধীর টার্গেট ছিল তো অতীন্দ্রবাবু নিজে। নিশ্চয়ই রঘুমোহন কিছু একটা দেখেছিল, কিংবা অপরাধী বাড়িতে ঢুকতে গিয়ে রঘুমোহনের কাছে বাধা পায়, আর তাতেই এমনটা হয়েছে। আচ্ছা, এর মধ্যে অতীন্দ্রবাবুর ব্যাপারে কিছু জোগাড় করতে পেরেছো? অনেক কিছু জোগাড় করতে পেরেছি, তবে কয়েকটা ব্যাপারে বেশ কিছু খটকা রয়েছে। সেটা অতীন্দ্রবাবু ছাড়া কেউ সমাধান করতে পারবে না, কিন্তু তাতে অপরাধীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। অতীন্দ্রবাবু তার উকিলের জীবনে মাত্র 3টি কেসে এমনভাবে অপরাধীকে বাঁচিয়ে দিয়েছেন, তাতে শাস্তি হয়েছে নিরপরাধ 3 জন মানুষের। তাদের মধ্যে কিন্তু কেউই আর এখন বেঁচে নেই, অর্থাৎ যদি তাদের কেউ প্রতিশোধ নেওয়ার জন্য আসে সেটা ধারণা করা যায় না। যারা বেঁচে নেই তারা কি করে প্রতিশোধ নেবে? কিন্তু তাদের হয়ে তাদের পরিবারের কেউ এই কাজটা করে থাকতে পারে, এমন একটা ধারণা আমার এই মুহূর্তে রয়েছে। এবার বাকিটাও অতীন্দ্রবাবুর সঙ্গে কথা বলে দেখতে হবে। অতীন্দ্রবাবুর বাড়িতে পৌঁছে অতীন্দ্রবাবু আর রঘুমোহনের সামনে সামান্য কথা বলে যা বোঝা গেল, তার সারমর্ম দাঁড়ায় এই রকম। দুপুরের দিকে খাওয়া দাওয়ার পর অতীন্দ্রবাবু উপরে উঠে গিয়েছিলেন, রঘুমোহন নিচের তলাতেই ছিল। বাসনপত্র গুছিয়ে রান্নাঘরের সামান্য কাজ সেরে নিয়ে সে উপরের দিকে যাওয়ার জন্য ভাবছিল, ঠিক তখনই দরজার বাইরে শব্দ শুনে সে বাইরে বেরিয়ে আসে। দরজাটা খুলতেই তার সামনে একজনকে দেখতে পায়, যেন মুখে একটা মুখোশ। রঘুমোহন কিছু বলার আগেই একটা ভারী কিছু দিয়ে সে রঘুমোহনের মাথায় আঘাত করে। রঘুমোহনের চিৎকার শুনে অতীন্দ্রবাবু উপর থেকে নেমে আসার আগেই আততায়ী পালিয়ে যায়। রঘুমোহনের মাথায় আঘাত পাওয়ায় সে বিছানায় শুয়ে রয়েছে। তার পাশে অন্য একটা চেয়ারে আমি বসে আছি। বিশ্বনাথ ঘরের ভিতরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। মিস্টার রায়কে খবর দেওয়া হয়েছে, তিনি বোধহয় এক্ষুনি এসে পড়বেন। আচ্ছা অতীন্দ্রবাবু, আপনার আদালতের কেস হিস্ট্রি ঘাঁটতে গিয়ে কিছু জিনিস সামনে এলো। 3টি কেসে আপনি এমনভাবে কেসটা সাজিয়েছেন এবং অপরাধীদের বাঁচিয়ে দিয়েছেন যাতে 3 জন নিরপরাধ মানুষ শাস্তি পেয়েছে। তবে সেই শাস্তির পরিমাণ খুব বেশি নয়, হয়তো মাস কয়েক জেল কিংবা কিছু টাকা জরিমানা। আপনার কি মনে হয় তাদের মধ্যে থেকে কেউ আপনাকে এভাবে? আমার জীবনে আমি অনেক কেসই লড়েছি, তার মধ্যে আপনি কোন কেসের কথা বলছেন তা আমার মনে পড়ছে না। সমস্ত কিছুই সঠিক প্রমাণ এবং সাক্ষীর ভিত্তিতেই আমি কাজ করেছি। টাকা নিয়ে কাউকে কেসে হারিয়ে দিয়েছি কিংবা জিতিয়ে দিয়েছি এমন কাজ কিন্তু আমি কখনো করিনি। আসলে মাঝে মাঝে সাক্ষী আর প্রমাণ এতটা অস্পষ্ট হয়ে থাকে যেখান থেকে এই সত্যিটা খুঁজে বার করা যায় না। তাছাড়া আমি একজন উকিল হিসাবে আমার কাজটাই করেছি, তাতে যদি কিছু হয়ে থাকে সে বিষয়ে আমার জানা নেই। তবে আমার জানা আছে, আর সেই 3 জনের মধ্যে কিন্তু এখন একজনও বেঁচে নেই। অর্থাৎ আমাদের ধারণা করে নিতে হবে এই 3 জনের মধ্যে কোনো একজনের পরিবারের কেউ আপনার ওপর প্রতিশোধ নিতে চাইছে। অন্তত এইটুকুই এখন ধারণা করা যায়। বিশেষ করে আলাদা কোনো পথে আপনার কোনো শত্রু নেই। আচ্ছা, আপনি কি এই বাড়িতে প্রথম থেকে থাকেন? না না, আগে থাকতাম আদালতের কাছাকাছি একটা বাড়িতে, সেটাও যদিও আমার বাড়ি ছিল না। সে বাড়িটা আমি কিনেছিলাম। আসলে বাবার মৃত্যুর সময় আর সমস্ত সম্পত্তির ভাগ হওয়ার সময়
আমার ভাগের সম্পত্তিটা আমি দাদার কাছে বিক্রি করে সেই টাকা নিয়ে এখানে চলে আসি। আমার বাড়ি বর্ধমানের দিকে ছিল। আমি তার আগে থেকে এখানে থাকতাম। সঙ্গে সঙ্গে ওকালতির সঙ্গে বাকি সমস্ত কাজ আমার এখানেই ছিল। তাই বর্ধমানে থাকা আমার পক্ষে একদমই সম্ভব ছিল না। তারপর যখন রিটায়ার করি তখন এখানে এসে থাকতে শুরু করি। আপনার বয়স তো খুব একটা বেশি নয়, 55 হবে। আপনি এত তাড়াতাড়ি রিটায়ার করলেন যে? সামান্য চোখের সমস্যা দেখা দিয়েছিল, চশমা ব্যবহার করতে হতো। তাছাড়া অতিরিক্ত কাজ এবং বইপত্র পড়া, এই সমস্ত কারণে শারীরিক সমস্যা দেখা দেয়। তাতেই বাধ্য হয়ে আমি রিটায়ার করি। তবে টাকা পয়সা যা জমিয়েছিলাম তাতে আমার একার ভালোভাবেই গোটা জীবনটা চলে যাবে। তাই আর আমি বেশি ভাবিনি। আর কাজ করবই বা কার জন্য বলুন তো? অর্থাৎ এক সময় আপনি ওকালতি থেকেই বেশ রোজগার করতে পেরেছেন। যাক, সেসব কথা, এসব আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তবে আমার কিন্তু মনে হয় এই 3 জনের মধ্যে কারোর পরিবারের কেউ আপনাকে এভাবে... সেটা হতে পারে বিশ্বনাথবাবু। তার জন্যই তো আপনাকে বলা। কারণ পুলিশ যদি এই সমস্ত তদন্ত করে তাহলে কোথা থেকে কি বেরিয়ে আসবে। আসলে ভুল যে আমার কখনো হয়নি তা তো আমি বলছি না। আপনি তো জানেনই এখন আমাদের দেশের আইন ব্যবস্থা, আদালত, পুলিশ সব কিছুতেই গোঁজামিল রয়েছে। এখন সেসব নিয়ে ভাবতে ইচ্ছেও হয় না। তার জন্যই পুলিশের ওপর আমি সহজে ভরসা করতে পারি না। মিস্টার রায়ের সঙ্গে আমার সাক্ষাৎকারটা অন্য কারণে, তাই তাকে আমি বিশ্বাস করতে পেরেছিলাম। আমি আপনাকে একটা কথা বলতে পারি, যেমন বলবো তেমন কাজ করেন তাহলে হয়তো অপরাধীকে আমরা ধরতে পারবো। আর যদি সেটা না করেন তাহলে হয়তো অপরাধীকে ধরতে আমাদের সময় লাগবে। তবে যেটা করতে হবে তাতেও কিন্তু আপনার জীবনের ঝুঁকি রয়েছে অতীন্দ্রবাবু। যে আপনার বাড়িতে ঢুকে রঘুমোহনকে এভাবে আক্রমণ করতে পারে সে যে কোনো সময় আপনার বাড়িতে ঢুকতে পারে। যদি রঘুমোহনের বদলে আপনি দরজা খুলতেন তাহলেই হয়তো তার কাজ আরও সহজ হয়ে যেত। আমি বুঝতে পেরেছি কেন আক্রমণ করেছে। আসলে খাওয়া দাওয়ার পরে বিকেলের ওই সময়টা রঘুমোহন বাইরের দিকে যায়। সারাদিন সেও বাড়িতেই থাকে। ওই সময় আমি একটু ঘুমাই। তখন দরজা আমি ভেতর থেকে বন্ধ করে রাখি। রঘুমোহন ফিরে এসে ডাকাডাকি করলে তারপর উঠে দরজা খুলে দিই। তাছাড়া রঘুমোহনের ফিরতে ফিরতে বেশ খানিকটা সময় লেগে যায়। ওই সময়টা রঘুমোহনের বাড়িতে থাকার কথাই ছিল না। এই কথায় বিশ্বনাথ একবার আমার দিকে তাকালো। তার মুখে সামান্য হাসি ফুটে উঠল। সে বলল, অর্থাৎ অপরাধী জানতো যে এই সময় দরজায় ধাক্কা দিলে দরজাটা আপনিই খুলবেন, রঘুমোহন খুলবে না। তাই সে তৈরি হয়েছিল। কিন্তু রঘুমোহনকে সামনে দেখে হঠাৎ করে বুঝতে না পেরে সে এরকম আক্রমণ করে বসে। ঠিক তখনই বাইরের দিকে মিস্টার রায়ের গলা শোনা গেল। আমি বেরিয়ে এসে মিস্টার রায়কে নিয়ে এলাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মিস্টার রায় বললেন, বড় অদ্ভুত ব্যাপার। এই 3 জনের ব্যাপারে আমায় খোঁজ খবর নিতে বলেছেন। তাদের মধ্যে একজনের বাড়ি এই শহরেই, কিন্তু আর 2 জনের বাড়ি বেশ দূরে। তাদের ব্যাপারে খোঁজ খবর করা কি এতই সহজ? তারপর যাদের নাম বলেছেন তারা সকলেই মারা গেছে। এবার মৃত ব্যক্তির নাম ধরে বাড়ির লোকেদের খুঁজে বের করা এ বড় ঝামেলার ব্যাপার। খুঁজে পেলেন কিছু? হ্যাঁ, এই শহরে যার বাড়ি রয়েছে তার পরিবারে তেমন কেউ নেই। সেই লোক ছিল অবিবাহিত। তার এক ভাই ছিল, তবে সে জমি জামা বাড়ির সমস্ত বিক্রি করে অন্য কোথাও যেন চলে গেছে এখান থেকে। বাকি 2 জনের বাড়ি শহরের বাইরে। তাদের মধ্যে একজনের ছেলে, ছেলের বউ, তার বাড়িতে আরও কয়েকজন লোক রয়েছে। আরেকজনের ক্ষেত্রে সেই লোক তো মারা গেছে প্রায় বছর 2 আগে। তার স্ত্রী মারা গেছে তারপরেই। তার এক ছেলে ছিল, তবে সে নাকি তার বাবা মারা যাওয়ার পরে একবারই সে সময় সে এসেছিল। তারপর থেকে তাকে নাকি আর দেখা যায়নি। মিস্টার রায়ের সঙ্গে কথা বলতে বলতে আমরা ঘরে এসে ঢুকলাম। ততক্ষণে অতীন্দ্রবাবু আর বিশ্বনাথ কোনো একটা ব্যাপারে গভীরভাবে কথা বলছিল। তখন অতীন্দ্রবাবু বললেন, আপনি যখন বলছেন তখন আপনার কথাটা আমি নিশ্চয়ই মাথায় রাখব। আপনি যেভাবে বলবেন
ঠিক সেইভাবেই সমস্তটা হবে। কিন্তু সাবধান, যদি সামান্য এদিক ওদিক হয় তাহলে কিন্তু বিপদ হবে। আপনি খুব সাবধান থাকবেন, দেখবেন কোনোভাবেই যেন ব্যাপারটা। আরে অতীন্দ্রবাবু, কিন্তু এসব হলো কি করে? আপনাকে আগেই বলেছিলাম পুলিশের পাহারার ব্যবস্থা করবেন, তাহলে আর এমনটা হতো না। এখন তো যা সমস্যা সব এরই জন্য। রঘুমোহন বিছানায় শুয়েছিল। তার মাথায় ব্যান্ডেজটা আগেই দেখেছি। সে কোনো রকমে ক্ষীণ গলায় বলল, এখন একটু ভালো আছি, মাথায় অল্প ব্যথা রয়েছে যদিও। রঘুমোহন, আমি ভেবেছিলাম তুমি কথা বলতে পারবে না, তাই তখন কিছু জিজ্ঞাসা করিনি। কিন্তু যখন কথা বলতেই পারছো, তাহলে একবার বলো তো ব্যাপারটা কি হয়েছিল। আমি রান্নাঘরে কাজ ছেড়ে ওপরে উঠতে যাচ্ছিলাম। ওই সময় তো আমি বাইরে যাই, এই বাবুকে বলে বাইরে যাব, বাবু দরজা বন্ধ করে দেবে, এটাই ভেবেছিলাম। সিঁড়ির কাছে এসেছি, এমন সময় দরজার কাছে কেউ যেন একজন ধাক্কা দিল। আমি গলা তুলে জিজ্ঞাসা করলাম, কে? কিন্তু কেউ কোনো কথা বলল না। আবার ধাক্কা পড়ল। আমার একবার মনে হয়েছিল বাবুকে ডাকি, তারপরে ভাবলাম দিন দুপুরে আর কে আসবে, তাই তাড়াতাড়ি দরজার কাছে এসে দরজাটা খুলে দিতেই দেখি একটা লোক, মুখোশ পরা, একটা কালো রঙের মুখোশ। আর সে আমার দিকে একটুখানি তাকিয়ে দেখে কি যেন ভাবলো। আমি তাড়াতাড়ি বাবুকে ডাকতে যাব, এমন সময় পেছনের হাত থেকে একটা মস্ত বড় লাঠি বার করে আমার মাথায় একটা বাড়ি মারলো। সঙ্গে সঙ্গে আমি চোখে অন্ধকার দেখলাম, চিৎকার করে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। আমি তো ভাবলাম মরেই গেলাম বুঝি। তারপর যখন জ্ঞান ফিরল, দেখি বাবু দরজার কাছে বসে আছে, আশেপাশে দু একজন লোকও এসেছে। কিন্তু আজ পর্যন্ত যেভাবে ব্যাপারটা হলো, তাতে মনে হচ্ছে এই অপরাধী তোমাদের সকলের ব্যাপারে অনেক কিছুই জানে। এই এত কিছু এত সহজে জানলো কি করে? যতই সে নজর রাখুক না কেন, বিশেষ করে এই যে দরজা বন্ধ থাকার ব্যাপারটা, আমি মেনে নিচ্ছি বিকেলের দিকে রঘুমোহনকে সে বাইরে যেতে দেখেছে কোনোভাবে, কিন্তু রঘুমোহন তো দরজা বাইরে থেকে বন্ধ করেও যেতে পারে। সেই সময় যদি অতীন্দ্রবাবু ঘুমিয়ে থাকে, তাহলে অতীন্দ্রবাবুর ঘুম দরজা খোলার শব্দের নাও ভাঙতে পারে। তাহলে সে কি করে জানলো রঘুমোহন ফিরে এসে দরজায় ধাক্কা দিলে অতীন্দ্রবাবুর ঘুম ভেঙে যায়? না মিস্টার রায়, কয়েকটা ব্যাপার খটকা থেকেই যাচ্ছে। তাহলে আপনি কি বলছেন বিশ্বনাথ বাবু? আপনি যেমনটা বলবেন তেমনভাবেই আমি বাকি কাজটা করব। আর আপনি যাদের ব্যাপারে খোঁজ নিতে বলেছিলেন তাদের ব্যাপারে আমি খোঁজ নিয়েছি। বাহ, তাহলে তো এটা বেশ ভালোই কাজ করেছেন। চলুন, আপনার সাথে কথা বলতে হবে এই বিষয় নিয়ে। অতীন্দ্রবাবু, তাহলে আমি বরং এখন আসি, আর রাত্রের দিকে আপনি আমায় একবার টেলিফোন করবেন, তখন বাকি ব্যাপারটা আপনাকে বুঝিয়ে দেব। আর তার সঙ্গে আরও কয়েকটা ব্যাপার আপনাকে বলবো। আচ্ছা অতীন্দ্রবাবু, আপনার বাড়ির ছাদে যাওয়া যায়? হঠাৎ করে এমন একটা কথায় শুধু অতীন্দ্রবাবু নয়, আমি, মিস্টার রায়, এমনকি রঘুমোহন পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল। আমাদের নিয়ে ছাদে এলেন অতীন্দ্রবাবু। মিস্টার রায় রঘুমোহনের কাছেই রইল। যেহেতু তার ওপর আক্রমণ হয়েছে, তার একটা মৌখিক বয়ান নেওয়া প্রয়োজন। সেই কাজটাই মিস্টার রায় করতে লাগলো। ততক্ষণে আমরা ছাদে এলাম। দোতলার ওপরে ছাদের চারপাশটা বেশ পরিষ্কার, পাশাপাশি বেশ কয়েকটা বাড়িও দোতলা। এখান থেকে সেই বাড়িগুলোর ছাদও দেখা যায়। পিছনের দিকে একটি মাত্র বাড়ি, বাকি বাড়িগুলো সামনের দিকে। ওই বাড়িটার পরেই একটা জলা মতো রয়েছে। বাড়িটার ছাদে একটা ছেলেকে দেখা গেল, আর সে জামা কাপড় মেলছিল বা কিছু একটা করছিল। একবার আমাদের দিকে তাকিয়ে দেখলো, তারপর আবার নিজের মতো কাজ করতে লাগলো। বিশ্বনাথ, আমি আর অতীন্দ্রবাবু ছাদের চারপাশে ঘুরে বেড়ালাম একটু। অতীন্দ্রবাবু বললেন, খুব একটা আশা হয় না ছাদে। সত্যি বলতে ছাদে শেষ কবে এসেছি মনে করে বলতে হবে আপনাদের। যা আছে একরকম আছে। জামা কাপড় মেলতে বা অন্য কাজে আসে রঘুমোহন, ছাদের দরজাও সেই খোলে সেই বন্ধ করে। কিন্তু হঠাৎ ছাদে আসতে চাইলেন কেন?
বিশ্বনাথ গভীরভাবে কিছু ভাবছিল, তারপর বলল, অতীন্দ্রবাবু চলুন এখন চলি, রাতের দিকে আপনার সঙ্গে কথা হবে। অতীন্দ্রবাবুর বাড়ি থেকে ফিরে এলাম। বিশ্বনাথ আগের যে কেসটায় মাথা ঘামাচ্ছিল সেটা সমাধান হয়ে গেছে। সেটা ছিল একটা চুরির ব্যাপার। সেই ভদ্রলোককে দেখে সমস্ত ব্যাপারটা জানিয়ে দিল বিশ্বনাথ। রাতের দিকে অতীন্দ্রবাবুর সঙ্গে টেলিফোনে অনেকক্ষণ কথা হলো, কিন্তু খাওয়া দাওয়ার পর ঘুমোতে যাওয়ার আগে একবার বিশ্বনাথের ঘরে উঁকি মেরে দেখলাম সে টেবিলে বসে একটা বই পড়ছে। সমস্ত কিছুই ভুলে গিয়েছে। আমি বললাম, অতীন্দ্রর সঙ্গে কথা হলো? হ্যাঁ হলো, দেশের বাড়িতে বর্তমানে ফিরে যাবেন বোধহয়। আমি অবাক হয়ে বললাম, সে কি, ভদ্রলোক ভয়ে এখান থেকে পালিয়ে যাবেন বলে তো মনে হয়নি। বিশেষ করে এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও যিনি পুলিশের সাহায্য নিতে চাইছেন না তাকে সাহায্য করাটাই ভালো মনে হয়েছিল, কিন্তু এখন উনি... বলা যায় না কে কখন ভীতু হয়ে যায় আর কোন মানুষ কখন অনেকটা সাহসী হয়ে ওঠে। ওসব কি আর আমরা বুঝতে পারবো? নাও তুমি ঘুমোতে যাও। বিশ্বনাথের কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার ঘরে চলে এলাম। বিছানায় শুয়ে অনেকক্ষণ ধরে ভেবে চললাম অতীন্দ্রবাবুর ব্যাপারটা। তিনি তার জীবনে এমন অনেক কাজ করেছেন যার কারণে অপরাধীর বদলে নিরপরাধ মানুষ শাস্তি পেয়েছে। অন্তত তার কথার ধরন শুনে তেমনটাই মনে হলো। আইনের সঙ্গে জড়িত থাকা মানুষরা এখন এই সমস্ত ব্যাপার নিয়ে খুব বেশি ভাবে না, এইগুলো এখন সাধারণ হয়ে গেছে। এই ব্যাপারটাই অতীন্দ্রবাবুর মধ্যে আমি লক্ষ্য করেছিলাম। 5 বছর পরে কেউ এইভাবে তার উপর প্রতিশোধ নিতে চাইছে। আর বিশ্বনাথের বলা একটা কথা আমার মধ্যে বারবার খটকা জাগায়। বারবার এক জায়গাতেই সন্দেহ প্রকাশ করেছিল সে। অপরাধী অতীন্দ্রবাবুর বাড়ির ব্যাপারে এত খবর পাচ্ছে কি করে? অতীন্দ্রবাবু কিংবা রঘুমোহন তো তাকে সমস্ত খবর দিয়ে আসে না। তাহলে কথাটা ভাবতে ভাবতে হঠাৎ করে একটা অদ্ভুত চিন্তা আমার মাথায় এলো। আরে, রঘুমোহন তো বাড়ির বাইরে যায়। যখন সে বাড়ির বাইরে যায় নিশ্চয়ই অন্য লোকেদের সঙ্গে তার কথাবার্তা হয়। তাদের মধ্যে আশেপাশের বাড়ির কাজের লোক কিংবা বাজারের লোক অন্যান্যদের সঙ্গেও কথাবার্তা হয়। সেখান থেকেও কেউ কোনোভাবে ব্যাপারটা জানতে পারেনি তো? অতীন্দ্রবাবুর কাছ থেকে ব্যাপারটা বেরোনোর সম্ভাবনা কম। তিনি বাড়ির বাইরে কম যান, বাড়ির মধ্যেই থাকেন। তাহলে কি রঘুমোহনের সঙ্গে অপরাধীর কোনোভাবে যোগাযোগ রয়েছে? তাহলে রঘুমোহনের মাথায় যে আঘাতটা সেটা কিসের? কোনোভাবেই সঠিক কোনো ধারণা করতে পারলাম না। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। সারাদিন কেটে যাওয়ার পরেও বিশ্বনাথ কিন্তু অতীন্দ্রবাবুর ব্যাপারে একটা কথাও বলল না। আমিও নিজে থেকে কিছুই জিজ্ঞাসা করলাম না। দেখতে দেখতে সেদিনটা কেটে গেল। গোটা দিন অধৈর্য হয়ে থাকলেও আমি মনে মনে স্থির করে রেখেছিলাম বিশ্বনাথ নিজে থেকে কিছু না বললে আমি বলবো না। আমিও আমার মতন ব্যস্ত হয়ে রইলাম। পরদিন সকালে বিশ্বনাথের ঘরে গিয়েছি, দেখি 2টো চায়ের কাপ নিয়ে সে বসে রয়েছে। আমায় দেখেই বলল, আরে এসো এসো সৌরভ, তোমার জন্যই তো অপেক্ষা করছি। মিস্টার রায় এখনই এসে পড়বেন বলে। কখন থেকে অপেক্ষা করছি মিস্টার রায়ের কাছে খবরটা শোনার জন্য। খবর? কিসের খবর? আরে তোমাকে তো বলাই হয়নি, তুমি অতীন্দ্রবাবুর বাড়ির ছাদটা দেখেছিলে? আমি মনে মনে ভাবলাম বিশ্বনাথ হয়তো অতীন্দ্রবাবুর বাড়িতে মানে রঘুমোহনের ওপরে যে আক্রমণ হয়েছিল তার কথা বলবে, কিন্তু সে হঠাৎ অতীন্দ্রবাবুর বাড়ির ছাদের কথা বলতে আমি একটু রেগে উঠেই বললাম, আরে আশ্চর্য ব্যাপার তো, অতীন্দ্রবাবুর বাড়ির ছাদ আমি দেখব কেন? আর সেটা দেখেই বা আমি কি করব? বুঝতে পারছি তুমি অধৈর্য হয়ে পড়েছ, কিন্তু মিস্টার রায় না আসা পর্যন্ত কোনো কিছুই আমি বলতে চাইছি না। তাই তার আগে তোমায় সামান্য একটা কথা বলে রাখি। অতীন্দ্রবাবুর ছাদটা দেখেই কিন্তু আমি সমস্ত কিছুই আন্দাজ করতে পেরেছিলাম, আর তারপরে বাকি যা হয়েছে সেটা কাল রাতে হয়েছে। এবার কিন্তু আমি সত্যি সত্যি অবাক হলাম। বিশ্বনাথ বলতে কি চাইছে? কি হয়ে গেছে?
ওর সঙ্গে অতীন্দ্রবাবুর ছাদের কি সম্পর্ক? একটু পরে মিস্টার রায় এসে পড়ল। তার জন্য চা এসে পড়েছিল। চায়ের কাপে চুমুক দিয়ে মিস্টার রায় বলল, সত্যি বিশ্বনাথবাবু, আপনি যে এত তাড়াতাড়ি অপরাধীকে ধরে ফেলতে পারবেন সেটা কিন্তু আমি ভাবতেই পারিনি। আমার আর কোনো কাজ নেই তো, যা করার করেছেন আপনি, আর আমি সামান্য কয়েকটা কথা আপনাকে বলে দিয়েছি। সেই মতো অপরাধীকে তো হাতে নাতে আপনিই ধরেছেন, তাই না? আরে এই কেমন কথা? আপনি যদি সমস্ত কিছু আমায় না বলতেন তাহলে আমি কি করে ধরতাম বলুন? আরে কি হয়েছে সেটা আমায় খুলে বলো। তোমরা নিজেরাই কথা বলে যাচ্ছ, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার মনে আছে অতীন্দ্রবাবুর ছাদে আমরা যখন উঠেছিলাম তখন অতীন্দ্রবাবুর ছাদ থেকে তার বাড়ির পেছনের দিকের ছাদে একটা বছর 19-20 ছেলেকে আমরা দেখতে পেয়েছিলাম। জামা কাপড় মেলার জন্য বোধহয় সে এসেছিল। কিন্তু একটা ব্যাপার কি তুমি লক্ষ্য করেছিলে? আমরা ওখানে ওঠার সময় কিন্তু সে সেখানে ছিল। জামা কাপড়ের কাছে সে এমনভাবে দাঁড়িয়েছিল যেন দেখে মনে হয় সে জামা কাপড় মেলছে। অথচ আমরা সেখান থেকে নেমে আসার পরেই কিন্তু সে আস্তে আস্তে ছাদের আলসের কাছে এসে পড়েছিল। হয়তো তোমার মনে আছে, তুমি সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার পরে আমি একবার ছাদের দরজার কাছে গিয়েছিলাম। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল সেদিন সিঁড়ি দিয়ে নামার সময় প্রথমে অতীন্দ্রবাবু, তারপরে আমি, তারপরে নিখিল নামছিল। নিখিলকে ছাদের দরজার কাছে দাঁড়িয়ে থাকতে আমি একবার দেখেছিলাম। কিন্তু তাতে কি হলো? বিশ্বনাথের ইশারায় রায়বাবু একটা কাগজ বের করলেন। তাতে 3 জনের নাম লেখা, তার পাশাপাশি তাদের পরিবারের আরও অনেকের নাম লেখা। সেখানে আঙুল দেখিয়ে বিশ্বনাথ বলল, একটা মানুষের মৃত্যু হয়েছে আজ থেকে প্রায় বছর 2 আগে একটা অ্যাক্সিডেন্টে। দ্বিতীয় লোকটা নিজের ছেলের এবং ছেলের স্ত্রী, তাদের সন্তান, গোটা পরিবার শহরের বাইরে থাকতো। তাদের সঙ্গে অতীন্দ্রবাবুর দূরে কোনো যোগাযোগ নেই। পড়ে রইল এই তৃতীয় জন, অবিনাশ সামন্ত। অবিনাশ সামন্তর কেসটা ছিল বড় অদ্ভুত। তাকে কোনো একটা কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। অতীন্দ্রবাবু লড়েছিলেন অবিনাশ সামন্তর উল্টো দিকে। সমস্ত তথ্য এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অবিনাশ সামন্তর 6 মাসের জেল হয়। জেলটাও খাটতে হয়েছিল তাকে, আর জরিমানাও দিতে হয়েছিল। কিন্তু অবিনাশ সামন্ত ছিলেন সৎ লোক। এই ঘটনায় তিনি ভীষণ ভেঙে পড়েছিলেন। কেস থেকে ছাড়া পেয়ে তিনি বাড়ি যাওয়ার পরেই কোনোভাবেই আর নিজের কাজে মন বসাতে পারেননি। তারপরে তিনি কেমন যেন হয়ে যান। তার স্ত্রী এবং তার ছেলে ছিল। তার ছেলের বয়স তখন কম। দেখতে দেখতে সময় গড়িয়ে যেতে থাকে। অবিনাশ সামন্ত ছেলে এই শহরে কাজের জন্য আসে। তার সঙ্গে পরিচয় হয় অতীন্দ্রবাবুর পাশের বাড়ির রূপেশ হালদারের সঙ্গে। রূপেশ হালদারের কারখানাতে সে কাজ করত। তার সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো তৈরি হয়ে যায়। তার বাড়িতে সে তাকে এনে রাখে। কারখানার সমস্ত কাজকর্মের হিসেবপত্র সে দেখাশোনা করত। মাথা বেশ ভালো ছিল তার। অবিনাশ সামন্ত মারা যায় 2 বছর আগে, এবং তার 1 বছর পরে মারা যায় অবিনাশ সামন্ত স্ত্রী। অবিনাশ সামন্ত ছেলে নিখিল সামন্ত তখনও অতীন্দ্রবাবুর ব্যাপারে কিছুই জানত না। শুধু আক্রোশ জমা ছিল তার মনের ভেতর। কোনোভাবে সে বোধহয় অতীন্দ্রবাবুর ব্যাপারে জানতে পারে রূপেশ হালদারের কাছ থেকে। তারপর থেকেই সে তককে তককে থাকে। সেই বাইরে বেরিয়ে আশেপাশের দোকান থেকে টেলিফোন করত অতীন্দ্রবাবুকে। এমনকি রঘুমোহন যখন বাজারে যায় সে সময় সে নিজে বাজারে গিয়ে রঘুমোহনকে সেই কথাগুলো বলেছিল। সমস্ত ব্যাপারটা ধরা পড়ে গেল আজ সকালেই। আগের দিন অতীন্দ্রবাবুর বাড়ি থেকে চলে আসার সময় আমি তাকে বলেছিলাম তিনি যেন আশেপাশের সকলকে জানিয়ে দেয় তিনি বর্ধমান চলে যাচ্ছেন। সেই কথা আশেপাশের লোকেদেরই শুধু জানানো হয়েছিল। সেই কথা বাইরের কারোর পক্ষে জানা সম্ভব না। কিন্তু সেই কথা জেনে গেল ওই নিখিল সামন্ত। কাল রাতে সেই ছাদের দরজা দিয়ে ভেতরে ঢুকেছিল নিখিল সামন্ত। ছাদের দরজাটা খোলা রাখার কথা আমি বলেছিলাম, কারণ তুমি হয়তো ভালো করে দেখোনি। সেদিক থেকে উঠে এসে কোনোভাবে 1 তলার জানলায় উঠতে পারলেই সেখান থেকে ছাদে উঠে আসা যাবে। সেই পথে উঠে এসেছিল ওই নিখিল সামন্ত। তারপর সুযোগ বুঝে দোতলায় অতীন্দ্রবাবুর ঘরে গিয়ে ঢোকে। কিন্তু সমস্যাটা হলো সেখানে অতীন্দ্রবাবু ছিল না। রায়বাবু,
আপনি কিছু বলবেন? হ্যাঁ, বাকিটা আমি বলি বরং। বিশ্বনাথ বাবুর কথা শুনে কাল রাতে এবং আগের দিন রাতে 2 দিনই আমি অতীন্দ্রবাবুর ঘরের পাশে অপেক্ষায় ছিলাম। আগের দিন রাতে কিছুই হয়নি, কিন্তু কাল সকালে বিশ্বনাথবাবু আমায় বারবার জানালেন যে যা হওয়ার আজকেই হবে। কারণ অতীন্দ্রবাবু বর্ধমান চলে যাওয়ার কথা বলেছিলেন আজকে সকালে। যখন দেখলাম যে সে ঘরের ভেতরে এসে ঢুকেছে, তখন সঙ্গে সঙ্গে ঘরের আলোটা জ্বালিয়ে দিলাম। তারপরে নিখিল সামন্তের হাতে ছুরিটা দেখা গেল। সে ছুরি দিয়ে আমায় মারতে যাবে, তার আগেই তার হাতটা ধরে ফেললাম। ঘরের মধ্যে পুলিশের আরও 2 জন ছিল। ওই বাড়ির ওপরে আগেই নজর রাখা হয়েছিল। সকালে সেখান থেকে মুখোশটা উদ্ধার করা হয়, কিন্তু রূপেশ হালদার এই ব্যাপারে কিছুই জানতেন না। রূপেশ হালদারের কাছ থেকে জানা গেছে যে তার কাছ থেকে অতীন্দ্রবাবু এবং তার বাড়ির ব্যাপারে সমস্ত খোঁজ খবর কথায় কথায় নিখিল সামন্ত জেনে নিয়েছিলেন। তার মানে অবিনাশ সামন্তর যে ভুল শাস্তি হয়েছিল সেই ব্যাপারে প্রতিশোধ নেওয়ার জন্যই নিখিল সামন্ত এই কাজটা করেছিল। ব্যাপারটা আসলে তাই দাঁড়াচ্ছে। ওই ভুল শাস্তির জন্য অবিনাশ সামন্ত ভেঙে পড়েছিল এবং তারপরে তার এবং তার গোটা পরিবার আস্তে আস্তে ভাঙতে শুরু করে। তার একটা আক্রোশ নিখিলের ছিল। যখন অতীন্দ্রবাবুর ব্যাপারে সে সমস্ত কথা জানতে পারে, তখন ঠিক করে নেয় প্রথমে সে তাকে ভয় দেখাবে। সে জানতো অতীন্দ্রবাবুর শরীর ভালো নেই, তাছাড়া তার চোখেরও অবস্থা ভালো নয়। তাই সন্ধেবেলা পাঁচিলের কাছে অত সামনে নিখিলকে দেখেও সে চিনতে পারেনি। আর সেই সুযোগটা নিয়েছিল নিখিল সামন্ত। সেদিন দুপুরে যদি রঘুমোহনের জায়গায় অতীন্দ্রবাবু বাইরে বেরোতেন, তাহলে হয়তো অতীন্দ্রবাবুকে আর জীবিত পাওয়া যেত না। রঘুমোহনকে সে মারতে চায় না, আঘাত করতে চেয়েছিল মাত্র। অতীন্দ্রবাবুকে কিন্তু সে সত্যিই খুন করত, এবং একজনকে খুন করার প্রচেষ্টা এবং অতীন্দ্রবাবুকে খুন করার হুমকি দেওয়ার জন্য তাকে পুলিশ গ্রেফতার করেছে। আশা করি সে সমস্তটা স্বীকার করেছে। সে ধরা পড়ার পরেই স্বীকার করেছে, এবং অতীন্দ্রবাবুর সামনে সে বলেছে যে অতীন্দ্রবাবুর জন্যই তার বাবা মা দুজনে এইভাবে মারা গেছে। যদি কোনোদিনও সে মুক্তি পায়, সে আবার অতীন্দ্রবাবুকে মারার চেষ্টা করবে। বিশ্বনাথ সামান্য হাসল, তারপর বলল, কোনো কোনো মানুষের সামান্য ভুলের জন্য সেই মানুষের জীবনে যে কত বড় বিপদ নেমে আসতে পারে, সে কথা সে নিজেও জানে না। অতীন্দ্রবাবু হয়তো এমন ভুল অনেক করেছেন, কিছুটা জেনে কিছুটা না জেনে। তিনি হয়তো কখনো ভাবতে পারেননি এই একটা ভুলের জন্য তার জীবনে এমন একটা রাত নেমে আসবে। তবে সময় চলে গেলে কোনো কিছু নিয়ে ভেবে আর কোনো লাভ হয় না। কি বলেন মিস্টার রায়? মিস্টার রায় উঠে দাঁড়ালেন, মাথা টুপিটা ঠিক করতে করতে বললেন, ঠিকই বলেছেন বিশ্বনাথবাবু, তবে আমার আর এখানে বসা চলবে না। আমায় এক্ষুনি বেরোতে হবে। একটা খুন হয়েছে, আপনাকে কথা দিয়েছিলাম, তাই এখানে একটু ঘুরে গেলাম। গিয়ে দেখি আবার কি হলো। যদি তেমন কিছু না পাওয়া যায় তাহলে কিন্তু। আগে যান, আপনি সমস্তটা দেখুন। পুলিশের ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। মিস্টার রায় সামান্য হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি আর বিশ্বনাথ চুপ করে বসে রইলাম বেশ কিছুক্ষণ। বারবার একটা অস্পষ্ট মুখ ভেসে আসছিল, একটা কালো মুখোশ, আর সেই কালো মুখোশের পিছনে একটা ছেলের মুখ, যাকে আমরা সেদিন ছাদে দেখেছিলাম অনেকটা দূর থেকে। আর মুখোশটা অস্পষ্ট, অনেকটা অস্পষ্ট।